ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পরে আরও ২ জন মারা গেছে। এছাড়া ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ। হাসারা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া হতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিনালি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়ি দুটি আটক আছে, তবে চালক পালিয়ে গেছে। নিজেদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতা পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধুমাত্র নাভা সেবা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে, যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। এর আগে গত মে মাসে নিজেদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না, কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না। ফরিদপুরে নগরকান্দায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর ভবন উদ্বোধনের ৪ বছর পরও তালাবদ্ধ। অন্যদিকে জেলা পরিষদের ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ডাক বাংলোতে চলছে পৌরসভার কার্যক্রম। সংযোগ সড়ক না থাকায় এতদিন ভবনটি চালু করা যায়নি। ১ মাসের মধ্যে ভবনটি চালু করা হবে বলে জানিয়েছে পৌর প্রশাসক। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। এটি ফরিদপুরের নগরকান্দার আধুনিক পৌর ভবন। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছিল গর্বের সাথে, কিন্তু উদ্বোধনের ৪ বছর পেরিয়ে গেলেও সেখানে শুরু হয়নি কোনো সরকারি কার্যক্রম। ৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেই ভবন আজ পড়ে আছে তালাবদ্ধ ও পরিত্যক্ত। অন্যদিকে জরাজীর্ণ এক ডাকবাংলোতে চলছে পৌরসভার দাপ্তরিক কাজ। ২০২১ সালের সেপ্টেম্বরে ছিল এর আনুষ্ঠানিক উদ্বোধন, অথচ এখন ভবনটি রক্ষিত তো নয়ই, বরং স্থানীয়দের অভিযোগ এটি পরিণত হয়েছে মাদকসেবী ও জুয়ারিদের নিরাপদ আস্তানায়। কোনো একটা পরিকল্পনা করে রাস্তা না করেই তারা এই ভবনটা করে, এবং এখন জোর করে রাস্তা নেওয়ার জন্য চেষ্টা করতেছে পৌর ভবনে। কোনো কিছু চালু হয় নাই। এখানে রাত্রে ২ ৪ ১০ ২০ 50 জন মানুষ সবসময় আসে বাবাটা খায়। বিগত ৪ বছর আগে আমাদের এই পৌর ভবনটা উদ্বোধন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই পৌর ভবনে কোনো সেবা আমরা পাচ্ছি না। নতুন ভবনটির মূল্যবান আসবাবপত্র চুরির পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম হারাচ্ছে কার্যক্ষমতা। ভবন না থাকায় অফিস চলছে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ডাক বাংলোতে, যা প্রতিনিয়তই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবনটি অনেক পুরাতন হয়, হয়তো অনেক জায়গায় ফাটল ধরছে, মাঝে মধ্যে উপর ছাদের থেকে ইট সুরকি এগুলো মাথার উপরে এসে বিভিন্ন জায়গায় পড়ে। আবার বৃষ্টি বেশি নামলেই ছাদে পানি আটকে ওখানে পানি আসতেছে, খাতাপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে যদি আমাদের নতুন ভবনে যেন যেতে পারি, তাহলে আমাদের চিন্তাটাও থাকে না, জনগণ এসে বসতেও পারে নিরিবিলি এবং মনের শান্তিতে আমরা তাদের সেবা দিতে পারি। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা কর্মকর্তা বলছেন, নতুন ভবনটি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ওইখানে আমরা কার্যক্রম শুরু করব এবং ওই 2 রাস্তার চারপাশে যেটা সুন্দর পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে সবাই যেন সেবা নিতে, পৌরসভা সেবা নিতে ওইখানে যেতে পারে, আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একদিকে কোটি টাকার ভবন পড়ে আছে অচল, অপরদিকে জরাজীর্ণ ভবনে চলছে নগরকান্দা পৌরসভার কার্যক্রম। তবে এই ভবনটিতে দিন রাতে চলে অসামাজিক কার্যক্রম। এলাকাবাসীর দাবি, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। রংপুর মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এমন বেহাল অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষ যেমন আহত হচ্ছেন, তেমনি যানবাহনের যন্ত্রাংশ বিকল হচ্ছে। এতে ক্ষোভে ফেটে পড়ছেন নগরবাসী। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও বাস্তব চিত্রে নেই কোনো পরিবর্তন।
নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাটি খানাখন্দে বেহাল অবস্থা হওয়ায় চরম দুর্ভোগে নগরবাসী। কোথাও উঠে গেছে পিচ, আবার কোথাও তৈরি হয়েছে গর্তের উপরে গর্ত। এমন বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অনেক ভাঙা, এই রাস্তায় গেলে আমাদের অনেক কষ্ট হয়, যাত্রীর অনেক সমস্যা হয়। এই রাস্তা চলাচল করতে আমাদের নিজেরও সমস্যা, যাত্রীর সমস্যা, গাড়িরও সমস্যা। রাস্তাঘাটে মানুষের অসুবিধা চলাচল। নগরীর প্রাণকেন্দ্রে এমন সড়কে ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। এখন প্রয়োজন দ্রুত সংস্কার ও সঠিক পদক্ষেপ নগরবাসীর জন্য হবে স্বস্তির। এই রাস্তার যে অবস্থা, রংপুর শহরের অবহেলা, এই অবস্থার এই রাস্তার মধ্যেই অবহেলা। এই রাস্তাটা কোনো সময় ঠিক হয় না। এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। রোড সংস্কার হওয়ার দরকার, সবার জন্য ভালো হয়। প্রকল্পের জটিলতায় সংস্কার সম্ভব হয়নি, তবে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার হবে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। কোনো প্রজেক্টের কোনো কাজ যেন ডুপ্লিকেশন না হয়, যার ফলে এই কাজটা আমরা অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে করতে পারিনি। নতুনভাবে অন্য আরেকটা প্রকল্পের অন্তর্ভুক্ত করছি আমরা। ওই প্রকল্পের জন্য আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। আশা করছি 1 মাসের মধ্যে আমরা অ্যাপ্রুভাল পাবো। জাহাজ কোম্পানি মোড় থেকে রংপুর নগরীর সাতমাতা মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কারের বারবার প্রতিশ্রুতি শোনা গেলেও কার্যত কোনো পরিবর্তন নেই। বরাদ্দ, টেন্ডার এবং কাজের দোহাই দিয়ে কেটে যায় বছরের পর বছর। নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুতই এই রাস্তাটি সংস্কার করবে রংপুর সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। রাত হলে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার রানীরহাট বেড়খালি সড়কটি চলে যায় ডাকাতদের দখলে। সন্ধ্যার পর থেকে আনাগোনা বেড়ে যায় ডাকাতদের। গত 5 আগস্টের পর থেকে প্রতিনিয়তই ঘটছে ডাকাতির ঘটনা, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের তারাশের রানীরহাট বেড়খালি আঞ্চলিক সড়ক। রাত নামলেই ডাকাত আতঙ্ক, হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন এই সড়কে চলাচল করা যাত্রী ও চালকেরা। তারাশের সাথে বগুড়ার শেরপুর উপজেলা, নাটোরের সিংড়া উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম আঞ্চলিক এই সড়কটি। স্থানীয়রা বলছে, যুগের পর যুগ ধরে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও গত 5 আগস্টের পর 11 মাসে ঘটেছে রেকর্ড পরিমাণ ডাকাতির ঘটনা, যে কারণে সন্ধ্যার পর আর কোনো মানুষ বা যানবাহন এই সড়কে চলাচল করতে চায় না। জায়গাটা ফাঁকা, আশেপাশে কোনো গ্রাম নাই, না থাকাতে এই ডাকাতিগুলো হচ্ছে। যুগের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জায়গা এটা। গাছ কাটা ফালা দেওয়া মানুষের আটকা, তারপর তাদের কাছ থেকে ছিনে নেয় সবকিছু। সন্ধ্যার পরে বৃষ্টি টিষ্টি হলে বা না হলেও রাস্তার গাছ কাটা ফালা ডাকাতি করে। ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি, কবে নিরাপদ হবে সড়ক, কমবে ডাকাত আতঙ্ক। এখানে ছিনতাই ডাকাতি হয়, এ পর্যন্ত দেখলাম না যে এখানে একটা আসামি আজ পর্যন্ত ধরা পড়ল। এই ঘটনা রেগুলার যদি ঘটতে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি এইভাবে অবনতি ঘটতে থাকে, ডাকাতি হয়, মানুষ তো ভয় পাবে, মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে কিনা। পুলিশ বলছে, সড়কটির দুপাশ নির্জন, তাই পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ যাত্রী ছাউনি ও অস্থায়ী পুলিশ ক্যাম্প হলেই কমবে ডাকাতি। অন্যদিকে ডাকাতি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে পর্যাপ্ত আলো এবং বিশেষ করে একটা ছাউনির ব্যবস্থা করলেই হয়তোবা এলাকার জনগণের চলাচলের জন্য অনেকটা নিরাপদ এবং সহায়ক হবে। এখানে লাইটের পরিমাণ বৃদ্ধি করতে পারি, পুলিশ টহল বৃদ্ধি করতে পারি, তাহলে দেখা যাবে, আশা করি সময়ের সাথে সাথে সমস্যাটা অনেকটা নিরসন হয়ে আসবে। পুলিশের হিসেবে গত 11 মাসে এই সড়কে 1.5 শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি 17 শিক্ষার্থীর। গত বৃহস্পতিবার মাইটিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। শুক্রবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 6 সদস্যের একটি দল জামালপুরের প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজে গিয়ে বিষয়টি সরেজমিনে অনুসন্ধান চালায়। এ সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জানান, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিল প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজ। তাই প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তারা। এছাড়াও অভিযোগের সত্যতার পাওয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও 17 শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। এদিকে শুক্রবার বিকেলে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মণ্ডলীরা কলেজের সংবাদ সম্মেলনের আয়োজন করেন। করতে পারে না,
আমরা এই উপলব্ধের যে অধ্যক্ষ মহোদয়কে দেখেছি, তার সাথে কথা বলেছি, সে তার দায়িত্ব পুরোটা সে স্বীকার করে নিয়েছে। প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 13 জন পরীক্ষার্থী অ্যাডমিট পায়নি। না পাওয়ার মূল কারণ যেটা হলো, এই ছেলে মেয়েগুলো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিবন্ধিত ছিল, রেজিস্টার্ড ছিল। ব্রাহ্মণবাড়িয়া অপহরণের 5 দিন পর র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফজলুল করিম নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়। ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন জানান, বাবার অসুখের কথা বলে ফজলুল করিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহমুদ ওরফে হৃদয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কোনো অবিচার বরদাস্ত করা হবে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার মাগুরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই মহোৎসবে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা, যাতে অংশ নেন হাজারো ভক্ত ও স্থানীয় জনগণ। 3.5 কোটি যুবক ভোট প্রদান করতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শুক্রবার দিনব্যাপী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জামাতে ইসলামী উদ্যোগে সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির ডাক্তার খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামাতের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ইয়াসিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, ডাক্তার আবু নাসের। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, ধনী গরিব মানুষের অংশগ্রহণ এই ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন। শুক্রবার ঢাকা জেলার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশের ন্যায় সিলেটেও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। সিলেট ইসকন মন্দিরের আয়োজনে এই মহোৎসবের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রথযাত্রার মূল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমত ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার আনন্দমুখর পরিবেশে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের সামনে থেকে রথযাত্রা বের হয়। রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। 7 দিন পর 5 জুলাই বিকেলে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে এই রথযাত্রা। 7 দিনব্যাপী রথযাত্রা উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আফরোজা খান রিতা। দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের গণেশতলার রায় সাহেব বাড়ি রথ খোলা মন্দির প্রাঙ্গণ থেকে এবং উত্তর বালুবাড়ি শ্রী শ্রী শ্মশান কালী মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়।
এছাড়া শহরের গুঞ্জাবাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির থেকে রথযাত্রা বের করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠন ইসকন। এতে সনাতন ধর্মাবলম্বীদের হাজার হাজার ভক্ত খালি পায়ে রথের রশি টেনে শহরের বিভিন্ন সড়কে এগিয়ে নিয়ে যান। সড়কের দুই পাশে হাজারো ভক্ত পুণ্যার্থী দাঁড়িয়ে প্রণাম জানান। তারা বাতাসা, সন্দেশ, লাড্ডু ও বিভিন্ন ফল পয়সা ছিটিয়ে দেন। হবিগঞ্জে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের 9 দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। শুক্রবার শহরে শ্রী শ্রী নরসিংহ জিউ আখড়ায় যজ্ঞের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। রথযাত্রা উপলক্ষে আখড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস, ইসকন হবিগঞ্জের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী সহ অন্যান্যরা। টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে। শুক্রবার শহরের সাবালিয়া ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দিরে গিয়ে মিলিত হয়। এ সময় সকল বয়সী নারী পুরুষ আনন্দ সহকারে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথ টান ও মেলা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মধ্যপাড়াস্থ রাধা মাধব মন্দির থেকে ইসকনের আয়োজনে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দময়ী কালীবাড়িতে এসে শেষ হয়। রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার ভক্ত, নারী পুরুষ অংশগ্রহণ করেন। রথযাত্রাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা গ্রহণ করা হয়। সারা দেশে নিয়ে সিলেটের গোয়াইনঘাটে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা জগন্নাথ মহাপ্রভু গৌরাজা, লালাপাড়, লুনি, গুসাইপাড়া ও রাধা মন্দিরে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। চা বাগান এলাকায় জগন্নাথ মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটগাছ গুরু গন্তির বাজার জগন্নাথ মহাপ্রভু মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় ইউপি সদস্য, সোয়াইন মেম্বার ও পঞ্চায়েত কমিটির প্রধান সহ অন্যান্যরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে কক্সবাজারে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলং আরতি, ধর্মীয় আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান। শহরের গোলদিঘির পাড় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। এতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু, ইসকন পুরোহিত নীলাম্বর রামদাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রথ কমিটির আয়োজনে উপজেলার নবগ্রহ মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নবগ্রহ মন্দিরের সামনে থেকে রথযাত্রা বের হয়ে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রা উদ্বোধন করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়ারদার। এ সময় রথ কমিটির সভাপতি বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রথ কমিটির সাধারণ সম্পাদক সুবোধ কুমার সাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকিরিয়া আনসার মিলন সহ অনেকে উপস্থিত ছিলেন।